আজকে আমরা ৩৫তম বিসিএস সমাধান করতে যাচ্ছি। তো এখানে যে কোশ্চেনের ৩৬ নম্বরে যে ইংরেজি এটা ছিল, ক্রিকেট এনজয়েস এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ। তো এখানে দেখেন এই শূন্যস্থানে আমাদের এখান থেকে অপশনগুলো বাছাই করতে হবে। এখন এই যে এনজয় কিন্তু একটা ভার্ব, এনজয় একটা ভার্ব। তো এরপরে আপনি কিন্তু আর একটা ভার্ব সরাসরি বসাইতে পারবেন না। একটা সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব একটাই হয়, তাহলে বাকি যে অংশগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব হবে। তো নন ফাইনাইট করতে গেলে সাধারণত আমরা ভার্বের সাথে কি করি, আইএনজি যুক্ত করি। আবার আপনি যদি এভাবে না বোঝেন, জিনিসটা আপনি এইভাবে বুঝতে পারেন যে যেমন যে হিউজ, হিউজ মানে কি, দীর্ঘ, বড়, অনেক বেশি। তাহলে হিউজ একটা কি, অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি বসে বলেন তো? অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে। যেমন আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুল গার্ল, তাহলে যে বিউটিফুল গার্লস আমি লিখলাম, এটা কি, এটা একটা নাউন। আর বিউটিফুল কি, এটা একটা অ্যাডজেক্টিভ। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে বা অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে হিউজ যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাহলে এরপর একটা নাউন বসাইতে হবে। তাহলে ফল আউট নাউন না, ফলো নাউন না, ফলো অন নাউন না, এগুলো হলো ভার্ব। কিন্তু ভার্বের সাথে যদি আইনজি ব্যবহার করি, সেটা কিন্তু নাউন হিসেবে আচরণ করে। যেমন সুইম অর্থ কি, সুইম মানে সাঁতার কাটা, এটা একটা কি, ভার্ব। কিন্তু এর সাথে যদি আমরা আইনজি যুক্ত করি সুইমিং, তাহলে কিন্তু সেটা নাউন হিসেবে ব্যবহার হতে পারে। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়। সো ভার্বের সাথে আইনজি যুক্ত করলে সেটা নাউন হিসেবে আচরণ করে। তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে যে খ নাম্বারটা। 37 নম্বরে যে কোশ্চেনটা ছিল, হু রোট দ্য ফলোয়িং লাইন্স, অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ডেফোডিলস। এটা একটা বিখ্যাত একটা কবিতার লাইন, দ্য ডেফোডিল কবিতার লাইন। এই অসাধারণ কবিতাটাকে লিখেছে, এই অসাধারণ কবিতাটা লিখেছে রোমান্টিক যুগের অন্যতম সেরা একজন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো দ্য ডেফোডিল হচ্ছে তার বিখ্যাত একটি কবিতা। 38 নম্বর কোশ্চেনে ছিল, হোয়াট উড বি দ্য রাইট সিনোনিমস অফ ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে কি, যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করা, কোনো একটা বিশেষ প্রজেক্ট হাতে নেওয়া। তো এটাকে আমরা এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ মানে উদ্যোগ গ্রহণ করা, এটার সাথে সবচেয়ে মানানসই। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। নর্মালি এখানে যে যে অপশনগুলো দেওয়া সবগুলো আসলে নাউন। এই যে মিস্ট্রেস, তারপরে মিস্টার, আমরা জানি যে মিস্ট্রেস, মিস্টার এগুলো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মাস্টারি, এটাও কিন্তু আসলে নাউন। কিন্তু এই যে মাস্টার, এটা নাউন হিসাবে ব্যবহার হয়, কখনো কখনো এটা ভার্ব হিসাবে ব্যবহার হয়। মাস্টার মানে হচ্ছে কোনো জিনিসের দক্ষ হওয়া। যেমন হি মাস্টার্স ইন প্লেইং ক্রিকেট, এই টাইপের যে কোনো একটা কিছু, বা মাস্টার্স ইন আর্ট, কোনো একটা জিনিসে ব্যাপক দক্ষতা অর্জন করা, তখন আমরা এই মাস্টারটা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। হু অ্যামং দ্য ফলোয়িং রাইটার্স ইজ এ নোবেল লুয়ারেট ইজ নট। এই যে দেখেন বিসিএসে কিন্তু এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, যে তাড়াহুড়া করে নটটা যদি আপনার চোখে না পড়ে তাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে। তাহলে কে নোবেল পায় নাই, নিচের যে রাইটারগুলো আছে সেখান থেকে নোবেল পুরস্কার পায় নাই কে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। টি.এস. ইলিয়ট সম্ভবত 1948 সালে নোবেল পাইছে। টনি মরিসন, সেও নোবেল পাইছে। তারপরে উইলিয়াম ফলকনার, একটু সালগুলো দেখে নেবেন, নোবেল পেয়েছে। তবে গ্রাহাম গ্রিন উনি কিন্তু নোবেল পায়নি, সুতরাং আপনাকে এটা দেখাতে হবে। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস, কী করতে হবে আপনাকে, প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েস করতে গেলে তাহলে দিস ডোর এটুকু আগে আসবে, তাহলে আমরা দিস ডোরস আনবো। তারপরে এখানে দেখেন কি আছে, সাহায্যকারী ভার্ব হিসেবে মাস্ট আছে। তাহলে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মোডাল অক্সিলারি যদি থাকে, এক্সট্রা একটা কি আনা লাগে, বি আনা লাগে। তাহলে দিস ডোরস মাস্ট বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে শার্ট আছে, শার্টের 3টা ফর্মই এক, শার্ট। তাহলে দিস ডোরস মাস্ট বি শার্ট, তারপরে বাই ইউটা উজ্জ্ব থাকবে, বাই ইউ এটুকু কি থাকবে, উজ্জ্ব থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এখন আমরা দেখি দিস ডোরস কোথায় আছে, নাই, দিস ডোরস নাই। লাস্টেটা দেখেন, দিস ডোরস মাস্ট বি শাট, এটা হবে রাইট অ্যান্সার। দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড ইন দ্য ডিরেক্টরস ইউজুয়াল ড্যাশ স্টাইল। তো ডিরেক্টর কি করে, একটা ছবি পরিচালনা করে, ডিরেকশন দেয়। তো এক একজন ডিরেক্টর কিন্তু এক এক স্টাইলে কিন্তু ছবি নির্মাণ করে বা নাটক নির্মাণ করে। তো এই যে একজন ডিরেক্টর যে তার নিজস্ব স্টাইলে যে কোনো কিছু যে নির্মাণ করে, সেটাকে আমরা বলবো ইডিওসিনক্রেটিক মানে যে ব্যক্তির নিজস্ব যে আছে না, যে নিজস্ব চিন্তাভাবনা বা নিজস্ব অ্যাপ্লিকেশন,
ব্যক্তি টু ব্যক্তি ডিফারেন্ট হয়, নিশ্চয়ই সব ডিরেক্টর একই সিস্টেমে মুভি বানায় না, তো এটাকে আমরা ইডিওসিনক্রেটিক ব্যবহার করব। হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স? ডিটারমিনার কোনগুলা? ডিটারমিনার হলো নির্দেশক, যেমন এইটা ওইটা, এইগুলো ওইগুলো, কিছু, তারপরে অনেকগুলো, মেনি, সাম, মোর, লেস, তারপর দ্যাট, দোজ, এগুলো হচ্ছে এক একটা ডিটারমিনার। তো এই বাক্যে উইল একটা ভার্ব, ইট একটা সাবজেক্ট, টেক ভার্ব, তাই না? মাছ, টাইম হচ্ছে নাউন, তাহলে বোঝাই যেতেছে যে মাছ হবে একটা কি ডিটারমিনার। তো রাইট অ্যান্সার আমাদের দিতে হবে মাছ। 44 নম্বর কোশ্চেনটা, দ্য প্লে, মানে প্লে বলতে এখানে নাটক, আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই প্লেটা কি রচনা করেছে? শেক্সপিয়ার পরবর্তী শ্রেষ্ঠ ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শো, জিবি শো কিন্তু এই নাটকটা রচনা করেছেন। হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিবল ম্যান। আপনি বলেন তো ম্যানটা কি? ম্যানটা অবশ্যই একটা নাউন। আজকের ক্লাসের শুরুতেই আমি বলেছি নাউনের পূর্বে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো কি হয়? সেগুলা অ্যাডজেক্টিভ হয়। মনে নাই? ক্লাসের শুরুতে বললাম যে বিউটিফুল কি বলছিলাম? গার্ল বলছিলাম। এই যে, তাহলে এটা একটা নাউন, আর এর পূর্বে যে শব্দটা এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম নাউনকে মডিফাই করে বা তার পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে ম্যানের পূর্বে ডিসএগ্রিবল, এটা একটা অ্যাডজেক্টিভ। তাছাড়াও অ্যাবল যদি শব্দ যদি যুক্ত থাকে সেগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে থাকে। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ যুক্ত, তাই না? ইফ যুক্ত 3টা কন্ডিশন অবশ্যই মনে রাখবেন, নিবন্ধন, বিসিএস, প্রাইমারি সহ ভর্তি, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন গ্রেডের জবে কিন্তু এই কন্ডিশন থেকে কোশ্চেন এসে থাকে। তো এখানে দেখেন নর্মালি উড থাকে, কি থাকে? উড থাকে, উড হ্যাভ ওয়ার্কড, কিন্তু উডের পরিবর্তে এখানে তারা কুড ব্যবহার করছে। তো উড হ্যাভ ওয়ার্কড এরকম, তার মানে বোঝাইতেছে এটা পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনে কি হয়? ইফ বসে, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট বসে, পাস্ট পারফেক্ট, আর অপর পাশে কি থাকে? অপর আর একটা অংশ থাকে হলো সাবজেক্ট, তারপরে উড থাকে, উড হ্যাভ, এবং উড হ্যাভের পরে মূল ভার্বের B3 প্লাস এক্সটেনশন এরকম থাকে। এখন উড হ্যাভ থাকে আর B3 থাকে, তো উড হ্যাভ না থেকে কুড হ্যাভ আছে এবং B3 আছে, তার মানে আমাদের পরের অংশটা দেওয়া আছে। তাহলে এই অংশটা দেওয়া আছে, তাহলে আমাদের এই অংশটা এখন অ্যান্সারে আনতে হবে। এই অংশটা যদি অ্যান্সারে আনি তাহলে ইফের পর পাস্ট পারফেক্ট বসাইতে হবে। এখানে পাস্ট পারফেক্ট বসাইতে গেলে কী করা লাগবে? হ্যাড লাগবে এবং মূল ভার্বের B3 লাগবে। তাহলে এখানে আমরা অপশন থেকে আগে হ্যাড নিলাম, এবং এই যে বিন কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। কোন ভার্বের? যেমন এম, ইজ, আর, এগুলো হলো প্রেজেন্ট, আর ওয়াজ অথবা ওয়ার এটা হলো কি পাস্ট, আর বিন হলো তার B3 কিন্তু, তাই না? এটা কিন্তু B3 স্টেজেই আছে। কাজে এগুলো বুঝে যদি সলভ করেন, হুবহু কমন হয়তো পড়বে না, কিন্তু আপনার সেই বুঝে সলভ করলে আপনি কিন্তু কন্ডিশনাল থেকে অ্যান্সার করতে পারবেন। ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স। ক্লাইম্যাক্স মানে কি? যে একদম পুরা সিনেমা দেখছেন, একটা সিন সব কিছু একবারে চেঞ্জ করে দিছে, হ্যাঁ, ঘটনাটা পুরো চেঞ্জ করে দিছে। তো এটা হলো ক্লাইম্যাক্স, আর এই ক্লাইম্যাক্সটাকে আমরা বলবো একদম হাইট, যে মানুষ উত্তেজিত হয়ে যায় এই যখন কোনো একটা ক্লাইম্যাক্স সিনেমা নাটকে আসে। এগুলো লিটারেচারের পার্ট। তো ক্লাইম্যাক্স হচ্ছে এইটার ঘটে হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য হাইট, এটা আমরা ব্যবহার করবো এখানে। সোজ দ্য পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস সিমিলার আমাদেরই করতে হবে। হার্ম, এখানে বোধহয় ড্যামেজ ছিল, আমার টাইপিং মিস্টেক হয়েছে। হার্ম থেকে ড্যামেজ, হার্ম মানে ক্ষতি করা, ড্যামেজ মানে ক্ষতি করা, দুটো সিমিলার ওয়ার্ড। তো আমাদেরকে সিমিলার দুটো ওয়ার্ড খুঁজবো আমরা। তো এখানে দেখেন ইনজুর, এবং ইনজুর মানে আমরা জানি ইনজুরি যেতে পড়ে মানুষ, ব্যথা বা আঘাত পাওয়ার। ইনক্যাপাসিট মানে অক্ষম হয়ে যাওয়া। তো ইনজুর হলে যেমন আপনার পায়ে যদি ইনজুরি হয়, আপনার হাত স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না, হাতে হলে স্বাভাবিকভাবে হাত দিয়ে কাজ করতে পারবেন না, কাজে এটা হবে বেস্ট চয়েস। ওথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট। ওথেলো শেক্সপিয়ারের একটা বিখ্যাত মানে ড্রামা। তো ওথেলোর মেন প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র কিন্তু ওথেলো, এবং ওথেলোর যে জাতি থেকে আসছে, যে জাতির সেনাপতি, ওই জাতিটাই হলো মুর জাতি। হ্যাঁ, যেমন এক একটা জাতিগোষ্ঠীর নাম থাকে না, তো ওথেলো ছিল সেই মুর জাতিগোষ্ঠীর একজন সেনা। ইন দ্য 18th century মুঘল এম্পায়ার বিগান টু। 18 সেঞ্চুরিতে মুঘল সাম্রাজ্য কী হতে থাকে? ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে, তাই না? আলাদা হয়ে যায়। বিশাল একটা অংশ তারা চালাতো, কিন্তু ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যায়, খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়ে যায়। তো এই যে এখান থেকে আমরা সঠিক অ্যান্সার কোনটা ব্যবহার করি? যেমন ইন্টিগ্রেট মানে হচ্ছে কোনো কিছু একত্রিত করা। সরাই সিটায় আছে, সবগুলো একত্রিত করাকে আমরা বলবো ইন্টিগ্রেট। আর তার আগে যদি ডিস শব্দটা নেন, তার মানে কি সব কিছু গোছালো একত্রে ছিল, সেটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাহলে যে ডিসইন্টিগ্রেট, এটা হবে রাইট অ্যান্সার। বিং ফ্যাট, মোটা হওয়া, ডাজ নট নেসেসারিলি কিল ইউ, যে মোটা হলেই যে আপনি মারা যাবেন এরকমটা না, বাট ইট ড্যাশ দ্য রিস্ক দ্যাট ইউ উইল সাফার ফ্রম ন্যাস্টি ডিজিজ। কিন্তু এটা কি করে? এটা ঝুঁকি বাড়ায়,
কিসের ঝুঁকি বাড়ায়? বিভিন্ন ন্যাস্টি ডিজিজের ঝুঁকি বাড়ায় দেয়। তো ঝুঁকি বাড়ানো তার মানে ইনক্রিজ রিস্ক, তাহলে আমরা এটা কী ব্যবহার করব? ইনক্রিজ ব্যবহার করব। যদিও সবগুলোর অর্থ হলো বাড়িয়ে দেওয়া, তবে ইনভলভ মানে সম্পৃক্ত, এমফাসিস মানে গুরুত্ব আরোপ করা, জোর দেওয়া, এনকারেজ আসলে হবে না এখানে। এখানে আসলে সবচাইতে যেটা শ্রুতিমধুর যেটা আসলে যায় সেটা হলো ইনক্রিজ, বৃদ্ধি করে, ঝুঁকি বৃদ্ধি করা। ঝুঁকি বৃদ্ধি করার ইংরেজি আপনি কী ব্যবহার করবেন? যে ইনক্রিজ দ্য রিস্ক ফ্যাক্টরে, তাই তো না? তো আমি আপনাকে সাজেশন করবো খ নম্বরটা রাইট অ্যান্সার হিসেবে আপনি ব্যবহার করবেন। দ্য পোয়েম ইলস অফ ইন্সফ্রি, তার মানে দ্য লেক অফ ইলস ইন্সফ্রি, যদি পুরাটার নাম এখানে যদিও দেয়নি, তো এটা ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটসের একটা বিখ্যাত কবিতা। তো সাহিত্য আসলে কোনো নিয়ম করে করা যায় না, একটু কষ্ট করে মুখস্থ রাখতে হয়। রাইডার টু দ্য সি আবার একটা সাহিত্য থেকে কোশ্চেন। রাইডার টু সি হলো আসলে একটা নাটক, তবে এক অঙ্কের নাটক। এক অঙ্কের নাটক এটাকে আমরা বলবো ওয়ান অ্যাক্ট প্লে। এক অঙ্কের নাটক মানে কি? নাটক যদি অনেক বড় হয় তাহলে সেটাকে খণ্ড খণ্ড পর্বে বিভক্ত করা হয়, সেগুলো হচ্ছে এক অঙ্ক বলবো না আমরা। কিন্তু এমনও নাটক আছে যেটা এক খণ্ডেই শেষ হয়ে যায়, সেগুলোকে আমরা বলি ওয়ান অ্যাক্ট প্লে। সো রাইডার টু দ্য সি এটা একটা কি? ওয়ান অ্যাক্ট প্লে। ইট ইজ টাইম টু রিভিউ দ্য প্রোটোকল। ইট ইজ টাইম মানে সময় এসেছে বা খুবই অবশ্যই করতে হবে। ইট ইজ টাইম বলতে বোঝাইতেছে যে এখনই করতে হবে। ইট ইজ টাইম টু রিভিউ করতে হবে, বোধহয় কোনো ভুল ত্রুটি আছে, হ্যাঁ, বা সংশোধন করতে হবে। রিভিউ দ্য প্রোটোকল ওয়ান টেস্টিং নিউক্লিয়ার ওয়েপন্স। এই যে টেস্টিং নিউক্লিয়ার ওয়েপন্স, যে বিভিন্ন দেশ নিউক্লিয়ার ওয়েপন টেস্টিং করে না, তো তার তো কিছু নিয়ম নীতি আছে, তাই না? তো নিয়ম নীতিগুলো কী করতে হবে? রিভিউ করতে হবে। কেন করতে হবে? কারণ যে কোনো দেশ যে কোনো সময় চাইলেই তারা নিউক্লিয়ার টেস্টটা করা উচিত না, করতে পারে না। কিছু প্রোটোকল মেনটেন করতে হবে। প্রোটোকল মেনটেন করতে হবে মানে হচ্ছে কিছু নিয়ম নীতি মেনটেন করতে হবে। সো প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রোলস, অথবা এখানে অপশন দেখি, এখানে হচ্ছে রেকর্ড অফ রোলস। সেট অফ রোলস আর রেকর্ড অফ রোলস অলমোস্ট সিমিলার। তো প্রোটোকল মানে হচ্ছে একগুচ্ছ নিয়ম। অ্যামেজিং সং হান্টেড মি ফর লং টাইম। অ্যামেজিং সং, এখানে কিন্তু সং বা সংস নাই, কিন্তু এস নাই কিন্তু, তাই না? এখানে কিন্তু সিঙ্গুলার সং, তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু দিস হবে না, সিঙ্গুলারের ক্ষেত্রে এই দিস হয়, আর প্লুরাল হলে তখন আমরা এই দিস ব্যবহার করি। আবার আমরা এখানে দ্যাট, এখানে দেখেন আমরা দোজ ব্যবহার করতে পারবো না, কারণ দোজ ব্যবহার করা যায় ওইগুলো বোঝাতে। তার মানে কি, সংস যদি থাকতো তখন আমরা দোজ ব্যবহার করতাম, যদি সংস থাকতো তাহলে আমরা এই দিসও ব্যবহার করতে পারবো না, এই দোষও ব্যবহার করতে পারবো না। আবার এই দাস মানে সুতরাং, এটা তো আসলে কোনোভাবেই যাচ্ছে না। তাহলে যে দ্যাট অ্যামেজিং সং, যেটা আর একটা জিনিস দেখেন, এটা কিন্তু অতীতকাল বোঝাচ্ছে, যে হান্টেড, তাই না? তাহলে এই গানটা আমাকে মানে একদম করে ফেলছিল, এটা মানানসই না, বরং দ্যাট সং। সব দৃষ্টিকোণ থেকে দ্যাটটা হবে রাইট অ্যান্সার। লেট আস বিগিন বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং। আচ্ছা, এখানে মজার বিষয় হলো মিনিটস অফ দ্য মিটিং। তাহলে কি মিটিংয়ের সময় বোঝাচ্ছে এটা? না, মিটিংয়ের সময় বোঝাচ্ছে না। মিটিং করার আগে যে লেট আস বিগিন, চলুন শুরু করি, বাই লুকিং অ্যাট মানে দেখে, অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং, তার মানে মিটিং কিন্তু এখনও শুরু করে নাই। মিটিংটা কী করবে? শুরু করবে। তো তার আগে কী করবে? বাই লুকিং, মানে মিটিংটা শুরু করার আগে তারা দেখবে, কি দেখবে? মিনিটস অফ দ্য মিটিং। মিনিটস অফ দ্য মিটিং মানে কি? এই মিনিটস অফ দ্য মিটিং মানে মিটিংয়ের সময়কে বোঝায় নাই, বরং মিটিংয়ে কী কী বিষয় আলোচনা হবে তার লিখিত বিবরণী যেটা, সেটাকে বলা হয় মিনিটস অফ মিটিং। সো এটাকে আমরা রিটেন রেকর্ড বলবো। রিটেন রেকর্ড মানে মিটিংয়ের আগে লিখিত কিছু এজেন্ডা যেগুলো নিয়ে আলোচনা করা হবে। দ্য নয়েজ লেভেল ইন ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজড এক্সপোনেনশিয়ালি। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন এক্সপোনেনশিয়ালি, এটা আন্ডারলাইন ছিল আর কি। এক্সপোনেনশিয়ালি মানে হচ্ছে যেমন 10⁻0 মানে কত? 1, 10⁻1 মানে কত? 10, 10⁻2 মানে কত? তার মানে 100, 10⁻3 মানে কত? তার মানে 1000। তাহলে দেখেন আপনি কিন্তু মাত্র বাড়াইতেছেন 0, 1, 2, 3, অথচ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে 1, 10, 100, 1000, 10,000 এরকমভাবে। তো এই যে এগুলোকে বলে এক্সপোনেন্ট। দ্রুত যদি কোনো কিছু বাড়ে সেগুলোকে আমরা বলি এক্সপোনেনশিয়ালি, তার মানে কি র্যাপিডলি, ব্যাপকভাবে বা দ্রুত। তো ঢাকা সিটিতে নয়েজ লেভেল দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। হুইচ অফ দ্য ফলোয়িং রাইটস বিলং টু দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড হচ্ছে সাহিত্যের গোল্ডেন পিরিয়ড। তো এই গোল্ডেন পিরিয়ড কেন? কারণ এখানে বিখ্যাত কিছু লেখক ছিল, যেমন সবার আগে যার নাম বলা উচিত সে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। ইনি এলিজাবেথিয়ান পিরিয়ডের একজন মানে কি বলবো, শ্রেষ্ঠ একজন লেখক, ড্রামাটিস্ট। এবং আপনারা হয়তো জেনে থাকবেন একই সমসাময়িক লেখক হচ্ছে ক্রিস্টোফার মার্লো। মজার ব্যাপার হচ্ছে ক্রিস্টোফার মার্লোকে আমরা অত ওইভাবে না চিনলেও উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু ক্রিস্টোফার মার্লোকে ফলো করতেন। ক্রিস্টোফার মার্লোর লেখালেখি অনুসরণ করে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু অনেকগুলা ট্র্যাজেডি লিখেছেন, যেমন ডক্টর ফস্টার সম্পর্কে আপনারা পড়ে থাকবেন। তো ক্রিস্টোফার মার্লো
ওনার সম্পর্কে কিন্তু বা এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন এসে থাকে, আপনি একটু কেয়ারফুলি দেখে নেবেন। উমেন আর টু অফেন ড্যাশ বাই দ্য ফ্যামিলি কমিটমেন্টস। তার মানে মহিলারা প্রায়ই ফ্যামিলির কমিটমেন্টস রক্ষা করতে গিয়ে কী হয়, কন্ট্রোলড হয়, কন্টামিনেটেড মানে দূষিত হওয়া, কন্ট্রোলড হতে পারে, কনস্ট্রেন্ট হতে পারে, কনফিউজড হয়ে যায়, না এগুলো না। এই কন্ট্রোলড এবং কনস্ট্রেন্ট এই দুটার একটা হবে। তো কন্ট্রোল দেখেন ফ্যামিলি কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে কন্ট্রোলড হয়, আসলে তাকে কেউ নিয়ন্ত্রণ করে না, বরং সে অনেকটাই বাধ্য হয়ে নিয়ন্ত্রিত হয়। তার ফ্যামিলির প্রতি দায়িত্ব রক্ষা করতে গিয়ে সে চাইলেই তার মতো করে চলতে পারে না। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল না দিয়ে এটাকে আমরা কনস্ট্রেন্ট ব্যবহার করব, যে না চাইতেই বাধ্য হয়ে যায়। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা নিয়ে কিন্তু এই লাইনটা নিয়ে অসংখ্যবার কোশ্চেন এসেছে, অসংখ্যভাবে কোশ্চেন এসেছে। এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। হ্যামলেট হচ্ছে প্রোটাগনিস্ট, মূল চরিত্র। হ্যামলেট এটা তার সলিলোকুই মানে নিজে নিজেই এই বাক্যটা মুখে আওড়াইতেছিল, বলতেছিল, নিজেকে বলতেছিল, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কেন নিজে এটা বলতেছিল? কারণ হ্যামলেটের বাবার মৃত্যুর হত্যাকারীকে হ্যামলেট প্রতিশোধ নিতে চায়। এখন প্রতিশোধ নিতে গিয়ে দেখে যে হ্যামলেটের চাচা, সেই চাচাই হয়তো তার বাবার খুনি। আবার ইতিমধ্যে হ্যামলেটের বাবা যখন মারা যায়, মূল বাবা, হ্যামলেটের ওই চাচা হ্যামলেটের মাকে বিয়ে করে। এখন হ্যামলেট যখন চিন্তা করে যে আমার চাচা বা আমার এই সৎ বাবা এই আমার বাবাকে হত্যা করছে, এখন আমি কীভাবে প্রতিশোধটা নেব, কীভাবে নিলে ভালো হয়, বা আসলেই কি খুনটা আমার এই চাচা বা এই সৎ বাবাই কি আমার মূল বাবাকে হত্যা করছে কিনা, এরকম যখন কনফিউশনে ভোগে তখন কিন্তু এই সংলাপটা তার মুখ থেকে বের হয়, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। 40 নাম্বার দেখেন, ক্লাস রিলেশনস অ্যান্ড সোসাইটাল কনফ্লিক্ট ইজ দ্য কি আন্ডারস্ট্যান্ডিং অফ। তো এই যে সমাজের বিভিন্ন যে শ্রেণী ব্যবধান বা সামাজিক যে দ্বন্দ্ব, এগুলা কার লেখায় ফুটে উঠেছে? এগুলো কিন্তু কার্ল মার্কসের লেখায় এগুলা ফুটে উঠেছে। 62 নাম্বার দেখি, সোসাইটিস লিভিং ইন দ্য পেরিফেরি আর অলওয়েজ ইগনোরড, হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড। তার মানে যে পেরিফেরির এখানে আন্ডারলাইন ছিল, আমার টাইপিং মিস্টেক হয়েছে। পেরিফেরি মানে হলো প্রান্তিক জনগোষ্ঠী, যে একদম দেশের শেষ প্রান্তে। তো এই পেরিফেরি বলতে এখানে কি বোঝাইছে? পেরিফেরি বলতে মার্জিনাল এরিয়াকে বোঝাইছে। মার্জিনাল এরিয়া বলতে প্রান্তিক জনগণকে, প্রান্তিক জনসাধারণকে বোঝানো হয় বা প্রান্তিক অঞ্চলকে বোঝানো হয়। 23 নম্বর একটা প্রবাদ বাক্য ছিল, এইচটিস ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোর, অসময়ের কয় ফোর? 10 ফোর। তার মানে সময় এত গুরুত্বপূর্ণ যে সময় আপনি আজকে করতেছেন না, অসময়ে দেখবেন এই কাজটা আপনি 10 গুণ বেশি মানে পেইনফুল হয়ে গেছে, আপনার জন্য জমা হয়ে গেছে। তো এটা অবশ্যই তাহলে টাইমলি অ্যাকশনের সাথে রিলেটেড। এটা কিন্তু শুধু বিসিএস না, নিবন্ধন প্রাইমারিতেও কিন্তু এসেছে। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? ইনসিস্টের পর কিন্তু ওয়ান বসে। ইনসিস্টের পর কী বসে? একদম মুখস্থ করে ফেলাইবেন। ইনসিস্টের পর ওয়ান বসে। ইনসিস্ট মানে জিদ করা। হি ইনসিস্টেড ওয়ান সিং হার, সে তাকে মানে কোনো মেয়েকে দেখার জন্য জিদ করেছিল, এই টাইপের। ফ্রেশ নোভোয়া রিচি, এটা একটা ফরাসি ওয়ার্ড, ফ্রান্সের ওয়ার্ড, আমি যদি ভুল না করি। নোভোয়া রিচি মানে নিউ রিচ, নতুন করে যারা ধনী হয় তাদেরকে বলে নোভোয়া রিচি। হোয়াট উড বি দ্য বেস্ট সিনোনিম অফ হাইবারনেট মানে শীতনিদ্রা মানে কি? এই যে শীতকালে কোনো ব্যাঙ কী করে? শীতনিদ্রায় চলে যায়। হ্যাঁ, কোনো ব্যাঙ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তো শীতকালে তারা একদম এমনভাবে ভিতরে ঢুকে যায় যে তারা আর বের হয় না, পুরো শীতকালে বের হয় না, একদম ভিতরে আটকা পড়ে থাকে, ইনঅ্যাক্টিভ হয়ে একদম। এটাকে বলে হাইবারনেট। হ্যাঁ, তো হাইবারনেটের কী ব্যবহার করতে হবে? অ্যান্টোনিম। তাহলে হাইবারনেট মানে কোনো কাজকাম নাই, একদম অসাড় হয়ে চুপচাপভাবে স্থির হয়ে থাকা। তো এটা তাহলে বিপরীত অবশ্যই যে লাইভলিনেস মানে চলমান, উজ্জ্বল মানে চঞ্চল, এই টাইপের কিছু। 67 নাম্বার দেখি, আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল। তো এখানে ম্যাটেরিয়াল শব্দটার বলছে যে ফর মাই স্টোরি আন্ডারলাইন ওয়ার্ড। তো এই যে ম্যাটেরিয়ালের এখানে আন্ডারলাইন ছিল। ম্যাটেরিয়ালটা অবশ্যই নাউন, এটা আসলে ব্যাখ্যা করার খুব একটা কিছু নাই। ম্যাটেরিয়াল মানে বস্তুগত জিনিস। ম্যাটেরিয়াল মানে এখানে কিন্তু কালেক্টিং ম্যাটেরিয়াল কিসের জন্য? কালেক্টিং ম্যাটেরিয়াল অফ মাই স্টোরি, গল্পের জন্য লেখালেখি করবে, তাই ম্যাটেরিয়াল কালেক্ট করতেছে। এই ম্যাটেরিয়াল মানে তথ্য সংগ্রহ করতেছে সে। তো ম্যাটেরিয়াল মানে এখানে তথ্য বোঝাচ্ছে, আর তথ্য অবশ্যই কী হবে? নাউন হবে। ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, যে ডিপ্রেশন যে মানুষের ভোগে এটা অনেকাংশে বংশানুক্রমিকভাবে হয়। বাপ দাদার ডিপ্রেশন ছিল, তাহলে নাতনি বা সন্তানের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে লিঙ্কিং ভার্ব বলে। এগুলোকে কী বলে? লিঙ্কিং ভার্ব বলে। যদি দেখেন যে এখানে নাউন আছে, তারপরে অ্যাম, ইজ, আর আছে, তারপরে এখানে একটা ওয়ার্ড আছে, সাধারণত সেই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হয়। কী হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন যদি বলি শি ইজ বিউটিফুল, তাহলে দেখেন এই যে আমি শি বললাম, ইজ বললাম, বা শি ইজ ইন্টেলিজেন্ট বললাম, শি ইজ ম্যাড বললাম, যে সে একটা পাগল, সে বুদ্ধিমান, সে সুন্দরী। তাহলে এই যে ইজ, অ্যাম, ইজ, আর এগুলোর পরে যে অনেক সময় কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তো
এই যে অফেন, অফেনটা কি বলেন তো? অফেন কিন্তু অ্যাডজেক্টিভের আগে আবার অ্যাডভার্ব বসে। অফেন কিন্তু একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পর কি বসে? অ্যাডভার্বের পর অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। যেমন আমরা যদি বলি হি ইজ ভেরি গুড বয়, ইজ ভেরি গুড বয়, তাহলে দেখেন যে গুডটা একটা অ্যাডজেক্টিভ, ভেরিটা একটা অ্যাডভার্ব, আর এই যে বয় যদি বলি এটা একটা নাউন। তো এগুলো কিন্তু একটা সিকোয়েন্স আছে যে নাউনের সাথে সাথেই বসে অ্যাডজেক্টিভ, তার আগে বসে অ্যাডভার্ব। তো অফেন যদি অ্যাডভার্ব হয় অবশ্যই তারপরে অ্যাডজেক্টিভ হবে। আপনি কিন্তু এভাবেও মনে রাখতে পারেন। তো এটা হবে অ্যাডজেক্টিভ, হেরিডিটারি। ফাইন্ড দ্য ওয়ার্ডম্যান আউট, ওয়ার্ডম্যান মানে কে এদের সাথে মিল নাই এরকম একটা, এটা অবশ্যই জর্জ ইলিয়ট হবে। কেন জর্জ ইলিয়ট এদের সাথে মানে অমিলটা কোন জায়গায়? মজার ব্যাপার হলো জর্জ ইলিয়ট কিন্তু একজন মহিলা কবি, মহিলা কবি, আর বাকি যে কবিগুলো দেখতেছেন তারা হলো পুরুষ কবি, কাজেই এ তো ব্যতিক্রম। তো ওয়ার্ডম্যান আউট মানে ব্যতিক্রম যেটা সেটা বের করতে হবে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডম্যান আউট, আবারও ব্যতিক্রম একটা কিছু বের করবো। ব্লুয়েস্ট আই, সোলা এবং মার্সি, এগুলো হচ্ছে কার লেখা বলেন তো? এগুলো হচ্ছে টনি মরিসনের লেখা। এই তিনটা বই একজন রাইটারের লেখা, টনি মরিসন। আর অ্যাজ আই লে ডাইং, এইটা কিন্তু অন্য রাইটারের লেখা, এটা হচ্ছে সম্ভবত ফলকনার, হ্যাঁ উইলিয়াম ফলকনারের লেখা। কাজে এটা হলো ব্যতিক্রম, এটাই হবে রাইট অ্যান্সার। তো ধন্যবাদ সকলকে। আজকে আসলে অনেকগুলো কোশ্চেন ছিল এই 35তম বিসিএসে। আপনার যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।